বিশ্বাস করবেন না, এই জায়গাতে আসার পর নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না যে এটা তো একটা জেলখানা। এর ভেতরে আয়না ঘরে ছোট একটি ঘর আছে, সেটা আপনি না দেখলে বিশ্বাস করবেন না। কিন্তু এখানে আসে গাও শিউরে উঠলো যে কতটা নরপশু না হইলে সাধারণ প্রজাকে এভাবে বন্দি করে রাখে। এই রুমের মধ্যে ঢোকার পর চারপাশে দরজা, আপনারা একটু দেখুন, এপাশ থেকে দেখুন, চতুর্পাশে দরজা। একটা রুমের চতুর্পাশে দরজা, কেমন যেন ভুল বলে একটা রুমের মতো। এখন কিন্তু আমি সত্য একটা জেলখানার মধ্যে বন্দি আছি। এটাই সেই ভয়ঙ্কর জায়গা যেখানে নিরীহ মানুষকে ফাঁসি দেওয়া হইতো। আমরা যে রাজপ্রাসাদটা দেখে আসলাম, আমরা একটু দেখাই, এ পাশে দেখাও একটু, রাজবাড়িটা দেখাও। আসলে আসলে ওই রাজবাড়িতে রানী থাকতো না, রানী থাকতো এই রানী মহলে। আমরা এই রানী মহলটা দেখব। আপনি কি কখনো এমন একটি রাজবাড়ির কথা শুনেছেন যেখানে রাজকীয় সৌন্দর্যে আড়ালে লুকিয়ে আছে জেলখানা আর ফাঁসি মঞ্চ? আজ আমি আপনাদেরকে নিয়ে যাব ঠিক তেমনই এক রহস্যময় জায়গায়। নাটোর শহরে বাস স্ট্যান্ড, রেল স্টেশন কিংবা মাদ্রাসা মোড় যেখান থেকে আসেন না কেন, খুব সহজে পৌঁছে যেতে পারবেন এই রাজবাড়িতে। তবে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ কথা, ভাড়া আগে ঠিক করে নেবেন। বহিরাগত দেখলে তারা ভাড়া বেশি চেয়ে বসে। নাটোর মাদ্রাসা মোড় থেকে রাজবাড়ি ভাড়া পড়েছে মাত্র 15 টাকা। দূর থেকে যখন রাজবাড়ির বিশাল গেটটা চোখে পড়ল, হঠাৎ করে বুকের ভেতরটা কেমন জানি কেঁপে উঠল। মনে একটা প্রশ্ন বারবার ঘুরতে লাগলো, এত সুন্দর, এত রাজকীয় একটা জায়গা, তার ভেতরে কিভাবে থাকতে পারে জেলখানা আর ফাঁসির মঞ্চ? ভেতরে প্রবেশ করার জন্য আমি টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করলাম। মাত্র 20 টাকায় আপনি ঘুরে দেখতে পারবেন ইতিহাসে এক জীবন্ত অধ্যায়, যেখানে রাজকীয় সৌন্দর্য আড়ালে লুকিয়ে আছে রহস্যময় ভয়ঙ্কর অতীতের গল্প। চলুন ভিতরে গিয়ে দেখি আসলে কি লুকিয়ে আছে এই রাজবাড়ির দেওয়ালের আড়ালে। এখানে এসে আমি প্রথমে একটি ভুল করে ফেলেছিলাম, আর সেই ভুলটা আপনাদের সাথে শেয়ার না করলে আপনিও হয়তো একই ভুল করবেন। আমি ভেবেছিলাম রাজবাড়ির গেটটা শুধুমাত্র প্রবেশের পথ, কিন্তু না, আমার বোঝা উচিত ছিল এই গেটটা থেকে শুরু হয়েছে আসল সৌন্দর্য আর ইতিহাসের গল্প। আমরা অটো নিয়ে সরাসরি রাজবাড়ির মাঠ পর্যন্ত চলে গিয়েছিলাম। ফলে গেটের পাশে সুন্দর ফুল বাগান আর সেই বিশাল জলটঙ্গি বড় দিঘি, এই অসাধারণ দৃশ্যগুলো আমাদের চোখেই পড়েনি। তাই আপনাদের জন্য একটা ছোট্ট পরামর্শ, আপনারা অবশ্যই গেট থেকে নেমে হেঁটে ভেতরে প্রবেশ করবেন, তাহলে এই রাজবাড়ির আসল সৌন্দর্যটা অনুভব করতে পারবেন। অটো থেকে নামতে আমাদের চোখে পড়ল একটা রাজবাড়ির বিশাল মানচিত্র। এই মানচিত্রটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এটি আপনাদেরকে পুরো রাজবাড়ি ঘুরে দেখতে সাহায্য করবে, একদম গাইডের মতো। এই রাজবাড়ি কিন্তু শুধুমাত্র একটি ভবন নয়, এখানে ছোট বড় মিলিয়ে রয়েছে মোট 8টি ভবন, রয়েছে 2টি গভীর পুকুর, আর সাথে রয়েছে 5টি ছোট পুকুর। মানে পুরো জায়গাটা একটা বিশাল ইতিহাসের কমপ্লেক্স। এতদিন আপনারা হয়তো শুধুমাত্র রাজবাড়ির বাহিরের অংশটাই দেখেছেন, কিন্তু আজ আমি আপনাদেরকে দেখাবো রাজবাড়ির ভেতরটা আসলে কেমন, কি আছে এই 4 দেওয়ালের ভেতরে, আর কোন কোন রহস্য লুকিয়ে আছে প্রতিটি কোণায়। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ সামনে যা দেখতে যাচ্ছেন সেটা হয়তো আপনি আর আগে কখনো দেখেন নাই। এই যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটি হলো বড় তরফের রাজাদের মালখানা। এক সময় এখানে সংরক্ষণ করা হতো রাজবাড়ির অমূল্য ধন সম্পদ, স্বর্ণ অলংকার, মূল্যবান দলিল এবং গুরুত্বপূর্ণ রাজকীয় সামগ্রী। মালখানার দেওয়াল জুড়ে যে কারুকার্য দেখা যায় তা আজও দর্শনার্থীদের মুগ্ধ করে। প্রতিটি নকশায় ফুটে উঠেছে সেই সময়ের শিল্পকলা
ও রাজকীয় ঐশ্বর্যের ছোঁয়ায়। তবে সময়ের পরিবর্তনে আজ ওই ঐতিহাসিক মালখানা ব্যবহার হচ্ছে বাজার পুলিশ ফাঁড়ি হিসেবে, যেখানে ইতিহাস আর বাস্তবতা একসাথে দাঁড়িয়ে আছে। এবার যে ভবনটি আপনারা দেখছেন এটাই হলো বড় তরফ, রাজ পরিবারের সবচেয়ে প্রভাবশালী ও প্রধান শাখা। মূলত এই ভবনটিকে বলা হয় হলো নাটো রাজবাড়ি। এই বড় তরফ থেকে পরিচালিত হইতো পুরো রাজ্যের শাসন ব্যবস্থা। রানী এখান থেকে শাসন করতেন তার বিশাল রাজ্য, খাজনা আদায়, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ, এমনকি রাজ্যের সকল কার্যক্রম পরিচালিত হইতো এই ভবন থেকেই। আমি এখন পর্যন্ত যতগুলি রাজবাড়ি দেখেছি তার মধ্যে আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে এই নাটো রাজবাড়ি। এই রাজবাড়ি প্রতিটি নকশা, প্রতিটি কারুকার্য অসাধারণ সূক্ষ্মতা আর সৌন্দর্যে ভরপুর, যা আপনাকে প্রথম দেখাতেই মুগ্ধ করে দেবে। আমি সত্যি বলছি, যখন আপনি এই রাজবাড়ির সামনে দাঁড়াবেন, এর বিশালতা আর সৌন্দর্য দেখে কিছুক্ষণের জন্য হলেও আপনি নিজেকে হারিয়ে ফেলবেন অতীতে এক রাজকীয় সময়ে। সামনের এই প্রশস্ত বারান্দা থেকে দূরে মাঠের অপর পাশে যে বৈঠকখানাটি দেখা যায় তার সৌন্দর্য যেন আলাদা করে চোখে পড়ে। সব কিছু এত সুন্দরভাবে চোখের সামনে ফুটে উঠেছে, মনে হবে যেন প্রতিটি অংশ এক একটি শিল্পকর্ম। প্রতিটি পিলারের সৌন্দর্য দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। কত নিখুঁতভাবে কাজগুলি করা হয়েছে। এতদিন তো রাজবাড়ির বাইরে থেকে তার সৌন্দর্য দেখেই এসেছে। আজ আমরা এই রাজবাড়ির ভিতরে আপনাদেরকে ঘুরে দেখাবো এবং তার সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরব। এই রাজবাড়ির ভিতরে প্রবেশ করা এতটা সহজ নয়। এখানে ঢুকতে হলে আপনাকে আগে নিয়ে আসতে হবে প্রশাসনের অনুমতি ছাড়া একেবারে নিষিদ্ধ। আমরা আগে থেকেই প্রশাসনের অনুমতি নিয়েছি এবং আমাদের সাথে তাদের একজন লোক দিয়েছে, যাতে পুরো ভ্রমণটাই নিরাপদ আর ঝামেলামুক্ত হয়। হেরাদান যায় না, দেখো হেরাদান যায় না। ভেতরে পা রাখার পর মনে হলো যেন হঠাৎ করে আমি হারিয়ে গিয়েছি এক অজানা জগতে। এখন আমরা দাঁড়িয়ে আছি রাজবাড়ির ঠিক মাঝখানে। এখান থেকে চারপাশে তাকালে দেখা যায় বিশাল এই স্থাপনাটির প্রতিটি দিক। উপরে যে জানালাগুলি দেখতে পাচ্ছেন, প্রতিটা জানালার আড়ালে লুকিয়ে আছে এক একটি গল্প। আমরা চেষ্টা করব উপরে ওঠার, তবে তার আগে চলুন নিচতলার প্রতিটি কোণ ঘুরিয়ে দেখি। একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যদি এই রাজবাড়িতে ঘুরতে আসেন তাহলে অবশ্যই সকাল কিংবা দুপুরের সময়টা বেছে নিন, কারণ বিকালের পর এখানে নেমে আসে ঘোর অন্ধকার। আপনারা দেখেন, এটা একবারে ভূতের বাড়ির মতো, এমন হবে মনে হয় ভূতুরে একটা বাড়ি, কিন্তু ভিতর যাইতে একটু ভয় লাগতেছে, কিন্তু কখনো একাই আসা সাহস করবেন না। তবে আসলে সুন্দর একটা পরিবেশ আর ডিজাইন করা খুব ভালো লাগছে, সবগুলো রুমের একই ডিজাইন। তখন এই বিশাল রাজবাড়ির ভেতরে কিছুই ঠিক মতো দেখা যায় না। এমনকি যে দরজা দিয়ে আপনি ঢুকবেন সে দরজাটি খুঁজে পাওয়া কঠিন হয়ে যেতে পারে। এই রুমের মধ্যে ঢোকার পর চারপাশে দরজা, আপনারা একটু দেখুন, এপাশ থেকে দেখুন, চতুর্পাশে দরজা, একটা রুমের চতুর্পাশে দরজা, কেমন যেন ভুলভুলাই একটা রুমের মতো। আপনি এখন আসলে নিজে কনফিউজ হয়ে যাবেন যে আসলে আপনি কোন দরজাতে ঢুকছেন আবার কোন দরজাতে বের হবেন। আমার কথা বলতে সমস্যা হচ্ছে, কারণ এই রাজবাড়ির প্রতিটি ঘরে রয়েছে 5 থেকে 6টি দরজা, যা আপনাকে সহজে বিভ্রান্ত করে ফেলতে পারে। এই অন্ধকারের ভেতর তার মাঝে প্রায় 5টা পার হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, আর বেশি সময় আমি থাকবো না।
এখন বাইরে যাওয়ার চেষ্টা করবো, এখানে বেশিক্ষণ আর থাকা নিজেকে নিরাপদ মনে করতেছি না। তাই আমি বলবো বিকাল 4টার আগে ভেতরে প্রবেশ করার চেষ্টা করুন। চলুন এবার আমরা এগিয়ে যাই এই রাজবাড়ির আরো গভীরে। এই রুমটা একটা ছোট আছে, সব রুমে সে আমি দেখলাম এই রুমটা আসলে ছোট। ভুল ভুলাইয়া বলতে কি প্রথম অবস্থায় আমি সত্যি ভয় করছি। এইটা প্রথম ঢোকার অবস্থা আমার জিভ শুকিয়ে গেছে যে এর ভিতরে কী আছে, এত অন্ধকারের ভিতরে এত ক্লিয়ার থাকে আর এত সৌন্দর্য আমি কখনো কল্পনাতে ভাবতে পারিনি। এই রুমটা দেখো, মানে সবগুলো রুম একই সাইজে, এই রুমটা একটু ছোট খুব সুন্দর আছে। এই বাসাটা কি ঘর? এটা শুধু একটু ভয় লাগতেছে, তবে দেখি এটা কোনো বাথরুম, এটাই সে বাথরুম। এবার আমরা চেষ্টা করব রাজবাড়ির দ্বিতীয় তলায় কি আছে সেটা দেখার জন্য। কিন্তু সিঁড়ির কাছে যেতেই আমরা দেখতে পেলাম সিঁড়িটার তালা বন্ধ। আমাদের উপরে ওঠার কোনো উপায় নেই, কারণ এখানে প্রশাসন থেকে এখানে তালা লেগে গেছে। উপরে কি আছে সেটা আমরা জানতে পারবো না, তবে যদি এটার তালা খোলা থাকতো তাহলে আমরা উপরে যাই আপনাদেরকে দেখাতে পারতাম যে আসলে উপরে কি আছে। এই সিঁড়ি একমাত্র পথ যেটা দিয়ে দ্বিতীয় তলা ওঠা সম্ভব। তাই আমরা গার্ডকে অনুরোধ করলাম যদি একটু সুযোগ করে দেওয়া যায়, কিন্তু দুঃখজনক হলেও সত্যি তিনি কোনোভাবে তালা খুলতে রাজি হলেন না। জানতে পারলাম এই রাজবাড়ির উপরের তলাগুলো, বিশেষ করে দ্বিতীয় তলা ওঠা অনুমতি এখন পর্যন্ত কাউকে দেওয়া হয় নাই। এর রহস্যময় অংশটা এখনো সাধারণ দর্শনার্থীদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। আমার জন্য একটাই পথ খোলা, প্রশাসনের কাছ থেকে আলাদা করে অনুমতি নিয়ে আসা। কিন্তু আমার হাতে সময় খুবই কম, কারণ ঠিক সন্ধ্যা 6টার মধ্যে রাজবাড়িটি বন্ধ করে দেওয়া হবে। এখন বাজে 5টা। পুরো রাজবাড়ি ঘুরে দেখার জন্য আমার হাতে সময় আছে মাত্র 1 ঘন্টা। তাই সিদ্ধান্ত নিলাম এখানে সময় নষ্ট না করে রাজবাড়ির বাকি অংশগুলি আপনাদেরকে ভালোভাবে দেখাই। চলুন সময় ফুরানো আগেই আমরা ঘুরে দেখি রাজবাড়ির প্রতিটি কোণ। এত সুন্দর, এত রাজকীয় এই মহল দেখে অনেকে মনে করেন এটাই ছিল রানী ভবানী বসবাসের স্থান, কিন্তু এই ধারণাটি সম্পূর্ণ ভুল। এবার আপনাদেরকে নিয়ে যাব রানী মহলে, যেখানে রানী বসবাস করতেন। রানী মহলে যাওয়ার সময় চোখে পড়ল পুরানো যুগে ঘুরন্ত দোলনা। এক সময় এই দোলনাটি ছিল রাজকীয় আনন্দের প্রতীক। হয়তো এখানে বসে সময় কাটত রানীদের অবসর সময়, কিন্তু আজ সেই দোলনাটা পড়ে আছে নিস্তব্ধ আর অচল ও সময় সাক্ষী হয়ে। দুঃখের বিষয় হলেও বন্ধ হয়ে থাকার পরও এই ঐতিহ্যবাহী স্থানটি রেহাই পায়নি দখলদারিত্বের হাত থেকে। এখানে দাঁড়িয়ে একটা সুন্দর ছবি তোলার মতো পরিবেশ নেই, কারণ চারপাশে তাকালে চোখে পড়ে এলোমেলোভাবে কাপড় ঝোলানো, যা এই জায়গার সৌন্দর্যকে ঢেকে দিয়েছে। যে রানী একসময় অদ্য বাংলা শাসন করতেন, যিনি দান, ধর্ম আর মানবতার জন্য ইতিহাসে অমর, আজ আমরা দেখব তার রানী মহলের বর্তমান অবস্থা। আমরা যে রাজপ্রাসাদটা দেখে আসলাম, আমরা একটু দেখাই, এ পাশে দেখাও একটু রাজবাড়িটা দেখাও। আসলে ওই রাজবাড়িতে রানী থাকতো না, রানী থাকতো এই রানী মহলে। আমরা এই রানী মহলটা দেখব।
একটা জিনিস দেখে সত্যি আমি অবাক হয়ে গেলাম, যে রানী অগন্তি দান করেছে, ধর্মীয় কাজকর্মে নিজের সম্পদ উৎসর্গ করেছে, আজ তার সেই রানী মহলে অবস্থা এতটা বেহাল। এখানে কাটা দিয়ে বাধা দিয়ে দিয়েছে, কারণ ভিতরে ভিতরে অন্যরা বসবাস করে, যাতে এই পাশে ঢুকে যান তাদের ঘরের মধ্যে না যাইতে পারে, এই কারণে এখানে বাধা দিয়ে দিয়েছে। আর আমরা যদি দেখি যে আগেকার সৌন্দর্য কতটুকু অপরূপ ছিল, উপরে জানালা সেই নকশাটা এখনো বলে দেয়। এই দৃশ্যটা দেখে কখনোই মনে হবে না এক সময় এখানে বসবাস করতেন একজন রানী। এবার চলুন রাজবাড়ির নির্মাণ সম্পর্কে জেনে আসি। এই বিশাল জমিদারি রাজধানী কোথায় অবস্থান হবে, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তিনজন মিলে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। আর তারা তিনজন হলো রঘুনন্দন, রামজীবন চৌধুরী এবং সেই সময়ে পণ্ডিতবর্গ। তারা তিনজন মিলে এমন একটি জায়গা নির্বাচন করেন যে জায়গাটি মানুষ বসবাস করার কোনো যোগ্যই ছিল না। তারা একটা বিলকে বেছে নেন এবং সেই বিলটির নাম হলো ভাতঝাড়া বিল। কিন্তু এখানে একটা সমস্যা দেখা দেয়। এই বিলটি রাজা দর্প নারায়ণের সম্পত্তি। তারা তিনজন মিলে রাজা দর্প নারায়ণের কাছে একটি আবেদন পেশ করেন এই বিলটি পত্তন নেওয়ার জন্য। রাজা দর্প নারায়ণ এই আবেদনটি গ্রহণ করে এবং এই জায়গাটি তাদেরকে দান করে দেন। এরপর শুরু হয় এক বিশাল পরিবর্তনের কাজ। রাজা রামজীবন চৌধুরী এই জলভূমিকে ধীরে ধীরে বসবাসযোগ্য করে তোলেন। দিঘি খনন করা হয়, পুকুর তৈরি করা হয়, চৌকি বসিয়ে পুরো এলাকাকে সমতল করা হয়। এইভাবে গড়ে ওঠে এই ঐতিহাসিক রাজবাড়ি এবং তিনি এলাকার নাম দেন নাট্যপুর, যা পরবর্তীতে রূপ নেয় আজকের নাটুর। 1706 থেকে 1710 সালের মধ্যে নির্মিত হয় এই রাজবাড়ি, যা আজও ইতিহাসে এক জীবন্ত নিদর্শন। এভাবেই একটি বিল থেকে শুরু হয়ে গড়ে ওঠে এক বিশাল রাজবংশের রাজধানী। সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটি হলো রানী মহলে একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু দুঃখজনকভাবে হলেও সত্য, আজ সেটি দখলদারের হাতে জিম্মি। আমরা চেষ্টা করেছিলাম এই ভবনটি সম্পর্কে জানার, কিন্তু আমাদেরকে বাধা দেওয়া হয়। এমনকি আমাদের সাথে কথা বলতেও তারাও অস্বীকার করে। তারা কখনো স্বীকার করে না এটাই ছিল রানী মহল। ভাবতে অবাক লাগে, এক সময় যেখানে রানী বসবাস করত আর সেখানে সাধারণ মানুষের বসবাস, কিন্তু তারা কিন্তু এই রাজবংশে কেউ না। এই রাজবাড়িতে শুধুমাত্র একটি পরিবার না, এমন আরো কয়েকটি পরিবার বসবাস করে। হয়তো তাদের নিজস্ব কোনো জায়গা নেই, সেটা আমরা বুঝি, সেটার জন্য আমাদের সহানুভূতি আছে। কিন্তু একই সাথে এটা একটি ঐতিহাসিক জায়গা, যেখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে এর ইতিহাস জানতে এবং দেখতে। তাই দর্শনার্থীদের প্রতি তাদের এমন আচরণ করা একেবারেই ঠিক নয়। এই রাজবাড়ি শুধু ইট পাথরের গঠন নয়, এটা আমাদের ইতিহাস, এটা আমাদের ঐতিহ্য। আর যদি এখনই এর প্রতি যত্ন না নেওয়া হয়, তাহলে খুব শীঘ্রই আমরা হারিয়ে ফেলবো আমাদের অতীতে এক মূল্যবান স্মৃতিগুলো। চলুন এবার আমরা এগিয়ে যাই এই রাজবাড়ির আরো অজানা কিছু অংশের দিকে। এই রাজবাড়ির ইতিহাস জানতে গেলে আমাদেরকে ফিরে যেতে হবে 300 বছর আগে। 1706 সালে মতান্তে 1710 সালে রাজা রামজীবন চৌধুরী প্রতিষ্ঠিত লাভ করেন নাটুর রাজবংশের প্রথম রাজা হিসেবে। তার শাসন আমলে গড়ে ওঠে এই রাজবংশের ভিত্তি, যার প্রভাব ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ অঞ্চলে। 1730 সালে তার দত্তকপুত্র রামকান্তর সাথে বিয়ে হন রানী ভবানীর। 1734 সালে রাজা রামকান্ত মৃত্যুর পর রাজত্বের দায়িত্বে আসে পড়ে রামকান্তর হাতে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, 1748 সালে রাজা রামকান্তর মৃত্যুর পর এক নতুন অধ্যায় সূচনা হয়। তখন বাংলা শাসক আলিবউদ্দিন খাঁ
রানী ভবানীর উপর অর্পণ করেন এই বিশাল জমিদারি পরিচালনার দায়িত্ব। এরপর শুরু হয় রানী ভবানীর স্বর্ণযুগ। তার দক্ষতা আর নেতৃত্বে এই জমিদারি বিস্তৃত করে বর্তমান রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, যশোর, রংপুর এবং বর্তমান পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম ও মালদহ জেলা পর্যন্ত। ভাবুন একবার, সেই সময়ে এক নারী শাসক এত বিশাল এলাকা এত দক্ষতার সাথে পরিচালনা করেছেন। রানী মহলে যাওয়ার পথে আপনার যে ধ্বংসাবশেষগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু এক একটা মন্দির। বর্তমানে এগুলো মন্দির ভেঙে চুরে শেষ হয়ে গেছে, আর মন্দিরগুলো স্থানান্তর করে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। এখানে একটি মন্দির আপনি ঠিক মতো দেখতে পারবেন, সেটা হলো চতুষ্কোণা মন্দির। রানী মহলের ঠিক পাশে রয়েছে চতুষ্কোণা মন্দির। কিন্তু প্রশ্ন হলো, কেন এমন নাম? কারণ এই মন্দিরটির চারপাশে রয়েছে 4টি মন্দির, যা একসাথে একটি চতুষ্কোণা আকৃতি তৈরি করেছে। এই অনন্য গঠনশৈলীর কারণে এই মন্দিরটির নাম রাখা হয়েছে চতুষ্কোণা মন্দির। চলুন সামনে গিয়ে দেখি এই মন্দিরের ভেতরে কি আছে। এই গেট এত পরিমাণ ছোট যে আপনি একটু নিচু না হলে আপনার মাথা ফাটিয়ে যাবে। বর্তমান পর্দায় যে ফটোটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রানী মহলে অতিথিশালা। এক সময় রানী মহলে আসা অতিথিদের এখানেই রাখা হতো, আজ সেটি ধ্বংসে পড়ে শেষ পথে। ভাবতে অবাক লাগে, এক সময় এখানে অতিথিদের আনাগোনা ছিল, আজ সেটি হয়ে গেছে ময়লা ফেলা একটি জায়গা। এখানে আপনি আসতেও নিজেকে ভয় লাগবে। এটাই সেই ঐতিহাসিক গোপীনাথ পুকুর, যার আয়তন প্রায় 3 একর। এই পুকুরটি ঘিরে গড়ে উঠেছে বহু গল্প, বহু ইতিহাস। ধারণা করা হয় এই পুকুরেই গোসল করতেন রানী ভবানী। তবে এই ধারণা পেছনেও রয়েছে একটি যৌক্তিক কারণ। এই পুকুরে যে ঘাটটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা সরাসরি সংযুক্ত রয়েছে রানী মহলের সাথে। এটাই সেই ঘাট। অনেকে বলে এই ঘাটে নাকি রানী গোসল করত। একটু কল্পনা করুন, শত শত বছর আগে এই পানির ধারে দাঁড়িয়ে কেমন ছিল সেই রাজকীয় পরিবেশ। আজ সবকিছু বদলে গেলেও এই পুকুর এখনো বহন করে চলছে একটি ইতিহাসের নীরব স্মৃতি। পুকুরটি দেখে আসলে গোসল করতে মন চাচ্ছে। এক টাইমে মনে হয়েছিল যে এই ঘাটে রানী সবসময় ওঠানামা করতো, আর এখন আমরা সেই ঘাট দিয়ে ওঠানামা করতেছি। এটা ভাবতে সত্যি অবাক লাগে। এখন আমরা হাঁটছি এই পুকুর পাড় ধরে, আর যে পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হলো মহল পুকুর। প্রায় 2.03 একর জায়গা জুড়ে বিস্তৃত এই পুকুরটি এক সময় ছিল রাজবাড়ির গুরুত্বপূর্ণ একটি অংশ। এই মহল পুকুরটিও সরাসরি যুক্ত রানী ভবানী মহলের সাথে। চারপাশে পরিবেশ, পানি, শান্ত ঢেউ, সবকিছু মিলিয়ে জায়গাটা আজও এক ধরনের প্রশান্তি এনে দেয়। এই পুকুর পাড় দিয়ে যাওয়ার সময় মনে হয় সময় একটু থেমে গেছে। আর সেই অতীতের রাজকীয় জীবনের ছোঁয়া এখনো যেন ভেসে আছে এই নীরব পানির ঢেউয়ে। এটাই সেই ঐতিহাসিক ছোট তরফের প্রাসাদ, যা আজও নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এক সময় রাজকীয় জীবনে। এই প্রাসাদে বসবাস করতেন শিবনাথ। এখন প্রশ্ন আসতেই পারে, কে এই শিবনাথ? এই গল্পটা জানতে গেলে
আপনাকে একটু পিছনে ফিরে যেতে হবে ইতিহাসের পাতায়, কারণ এই নামটি শুধুমাত্র একটি ব্যক্তি নয়, বরং যুক্ত আছে এই রাজবাড়ির গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাথে। সময়ের স্রোতে অনেকে হারিয়ে গেলেও এই প্রাসাদের দেওয়ালগুলো এখনো যেন ইতিহাসের কথাই বলে যায়। চলুন এবার আমরা ধীরে ধীরে উন্মোচন করি এই শিবনাথে অজানা ইতিহাস এবং ছোট তরফে আসল গল্প। রানী ভবানীর শাসনকাল শুধু রাজ্য বিস্তারের জন্য নয়, বরং জনকল্যাণমূলক অসংখ্য কাজের জন্য ইতিহাসে স্মরণীয়। রানী ভবানী ছিলেন এমন এক শাসক যিনি নিজের ক্ষমতাকে জনগণের কল্যাণের জন্য উৎসর্গ করেছিলেন। তার শাসন আমলে তিনি গড়ে তুলেছিলেন প্রায় 43টি পাঠশালা, শত শত মন্দির, আখড়া, রাস্তাঘাট এবং সাধারণ মানুষের পানির চাহিদা পূরণের জন্য অসংখ্য পুকুর খনন করেছে। কিন্তু ইতিহাসের পাতায় একটি ভয়াবহ অধ্যায়ও রয়েছে। 1770 সালে বাংলায় দেখা যায় এক ভয়াবহ দুর্ভিক্ষ। অতিবৃষ্টি ও বন্যার কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়, আর ধীরে ধীরে ধসে পড়ে পুরো অর্থনৈতিক। এই দুর্ভিক্ষকে বলা হয় 76-এর মন্বন্তর। এই দুর্ভিক্ষে প্রায় 1 কোটি বেশি মানুষ প্রাণহানি ঘটে বলে ইতিহাসে উল্লেখ পাওয়া যায়। এই কঠিন সময়ে রানী ভবানী তার প্রজাদের পাশে দাঁড়ান। তিনি বিনামূল্যে খাদ্য বিতরণ করেন, গ্রামগঞ্জে ঘুরে ঘুরে যেসব মানুষ কষ্টে আছে তাদেরকে সাহায্য করেন, এমনকি সেবার জন্য বিশেষ করে বৈদ্য নিয়োগ দেন। ইতিহাস থেকে জানা যায় তার শাসনামলে তিনি প্রায় 50 কোটি বেশিও টাকা দান অনুদান করেছিলেন। তার এই অসাধারণ মানবিক কাজের জন্য ইংরেজ শাসকরা তাকে সম্মানসূচকভাবে মহারানী উপাধি ভূষিত করেন। এখন দর্শকদের মনে প্রশ্ন আসতেই পারে, যিনি ছিলেন এত জনদরদি, তার রাজবাড়িতে কেন ছিল ফাঁসির মঞ্চ, কেনই বা ছিল জেলখানা? তাহলে কি এই মহিষী নারী আড়ালে কোনো অন্ধকারে অধ্যায় লুকিয়ে আছে? না, ইতিহাস বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। বাস্তবতা হলো রানী ভবানী কোনো অত্যাচার শাসক ছিল না। চলুন এবার আমরা ইতিহাসে আরো গভীরে প্রবেশ করি। রানী ভবানী এর ব্যক্তিগত জীবন ছিল একদিকে রাজকীয়, অন্যদিকে গভীর বেদনাময়। তিনি ছিলেন 2 পুত্র ও 1 কন্যার জননী, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, তার 2 পুত্র অল্প বয়সে মৃত্যুবরণ করে। বেঁচে ছিলেন শুধুমাত্র তার একমাত্র কন্যা তারা সুন্দরী। পরবর্তীতে তিনি দত্তক নেন রামকৃষ্ণ নামে একজন বালককে। 1802 সালে রানী ভবানী মৃত্যুর মাধ্যমে শেষ হয় তার 54 বছরের দীর্ঘ ও ঐতিহাসিক শাসনকাল। তখন তার দত্তক পুত্র রামকৃষ্ণই রাজ্যের দায়িত্ব গ্রহণ করেন। কিছু সময় সবকিছু স্বাভাবিকভাবেই চলতে থাকে, কিন্তু পরবর্তী প্রজন্মে শুরু হয় এক বড় পরিবর্তন। রামকৃষ্ণের মৃত্যুর পর এই বিশাল রাজবাড়ি ও সম্পত্তি 2 ভাগে ভাগ হয়ে যায়। তার বড় ছেলে বিশ্বনাথে ভাগে বলে বড় অংশের প্রাসাদ, যা পরবর্তীতে পরিচিত হয় বড় তরফ নামে, আর ছোট ছেলে শিবনাথে অংশে যায় অন্য একটি অংশ, যা পরিচিত হয় ছোট তরফ হিসেবে। এই বিভাজনের পর থেকেই ধীরে ধীরে শুরু হয় প্রাসাদ ষড়যন্ত্র। পরবর্তী শাসনভার এসে পড়ে শিবনাথের পুত্র আনন্দনাথের হাতে। ঠিক সেই সময়ে বাংলায় শুরু হয় এক নতুন অর্থনৈতিক অধ্যায়, নীল চাষের যুগ। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে এই অঞ্চলে উর্বর মাটি নীল চাষের জন্য ব্যবহৃত হতে থাকে। শুরুতে এটি ছিল লাভজনক বাণিজ্য। এমন লাভজনক বাণিজ্য দেখে ইংরেজরা নীল চাষের ওপর অর্থ বিনিয়োগ করে, কিন্তু 1833 সালের দিকে নীল চাষে অর্থনৈতিকভাবে বেশি লাভজনক না হয় বাংলার চাষিরা ধান এবং পাট চাষ শুরু করে। যেহেতু নীল চাষের জন্য ব্রিটিশ নীলকররা অধিক অর্থ বিনিয়োগ করে ফেলেছে, তাই তারা অত্যাচারের মাধ্যমে নীল চাষ করতে বাধ্য করে। বাড়িয়ে দেওয়া হয় খাজনার পরিমাণ, আর যারা খাজনা দিতে পারত না তাদের উপর চালানো হয় কঠোর নির্যাতন। সেই সময় ইংরেজদের সাথে ছিলেন বাংলার কিছু রাজা ও জমিদাররা। তৎকালীন শাসক আনন্দনাথ তার কাছারি বাড়িতে একটি জেলখানা গড়িয়ে তোলে। উদ্দেশ্য ছিল একটাই, যারা খাজনা দিতে পারবে না তাদেরকে আটকে রেখে শাস্তি দেওয়া হবে। এভাবে ধীরে ধীরে বদলে যায় এক সময় রাজকীয় ও জনকল্যাণমূলক ইতিহাস। রূপ নেয় এক জটিল রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থা, এবং তৈরি করা হয় জেলখানা এবং ফাঁসির মঞ্চ।
চালানো হয় কঠোর নির্যাতন। এবার আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই ঐতিহাসিক কাছারি বাড়ির দিকে। এই পথে যেতে যেতে মাঝখানে পড়বে একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা, এক ধরনের বিনোদনের জায়গা। ইতিহাসের গভীরতা আর ভিড়ে গল্পের মাঝে এমন একটি জায়গা সত্যি দরকার ছিল, কারণ দীর্ঘ সময় ইতিহাস জানতে জানতে মনটা ভারী হয়ে গেল। এই জায়গাটি কিছুটা স্বস্তি ও বিনোদনের সুযোগ করে দেয়। আমরাও এখানে কিছু সময় কাটিয়ে মনটা রিফ্রেশ করে নিলাম। এবার আমাদের গন্তব্য কাছারি বাড়ি। কাছারি বাড়ির বাইরে থেকে যতটা সুন্দর ও ঐতিহাসিক মনে হয়, ভেতরের পরিবেশ ঠিক ততটাই গা ঝমঝমে। যখন আপনি এই জেলখানার সামনে দাঁড়াবেন, অজান্তে শরীর শিউরে উঠবে, কারণ এটা কোনো সাধারণ জেলখানা ছিল না। আপনারা এখন যে ঘরটি দেখতে পাচ্ছেন, এটা একক কোনো কক্ষ নয়। এর ভেতর রয়েছে আরো একটি নোয়ার খাঁচার মতো ঘর, যা দেখলে আপনার হাত পা ঠান্ডা হয়ে যাবে। বিশ্বাস করবেন না, এই জায়গাতে আসার পর নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না যে এটা তো একটা জেলখানা। এর ভেতরে আয়না ঘরে ছোট একটি ঘর আছে, সেটা আপনি না দেখলে বিশ্বাস করবেন না। কিন্তু এখানে আসে গাও শিউরে উঠলো যে কতটা নরপশু না হইলে সাধারণ প্রজাকে এভাবে বন্দি করে রাখে। এখানে রাখা হয়তো বন্দীদের। একবার ভাবুন, মানুষকে কি পরিমাণ নিষ্ঠুর পরিস্থিতির মাধ্যমে রাখা হয়তো, অনেকটা যেন পশুর খাঁচার মতোই। ঠিক সেভাবে বন্দি করে রাখা হয়তো মানুষকে। তবে ইতিহাস ঘাটলে বোঝা যায় এখানে বিভিন্ন ধরনের বন্দীদের রাখা হতো, যেমন গুরুত্ব অপরাধে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি, আবার তুলনামূলক কম শাস্তিপ্রাপ্ত আসামিদের। এটি কোনো সাধারণ জেলখানার মতো ছিল না। এখানে ছিল না কোনো আলো, ছিল না কোনো জানালা, ছিল না মুক্ত বাতাসের সুযোগ, শুধু অন্ধকার, নোহা আর নীরবতা। এখন কিন্তু আমি সত্য একটা জেলখানার মধ্যে বন্দি আছি। এটা কিন্তু অন্য কোথাও না, এটা কিন্তু নাটোর রাজবাড়ি রানী ভবনে। বিশ্বাস করবেন কি না জানি না, এত দয়াশীল রানী থাকা পরও এরকম একটি জেলখানা তৈরি করা হয়েছিল। এই জায়গায় দাঁড়ালে মনে হয় একটি কঠিন ইতিহাসকে খুব কাছ থেকে অনুভব করা যায়। এবার আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই রাজবাড়ির সবচেয়ে রহস্যময় আর গা জমজমে একটি জায়গায়। এই জায়গাটি পরিচিত ফাঁসি মঞ্চ নামে। এটাই সেই ভয়ঙ্কর জায়গা যেখানে নিরীহ মানুষকে ফাঁসি দেওয়া হইত। যা ছোট তরফে রাজপ্রাসাদের একটি অংশ বলে ধরা হয়। চারপাশে নীরবতা, পুরনো ইট পাথরের গঠন আর ইতিহাসে ভার, সব মিলিয়ে জায়গাটি পরিবেশ যেন আজও অতীতে কোনো অজানা গল্প বলে যায়। স্থানীয়দের মুখে মুখে শোনা যায় এক সময় এখানে সাধারণ মানুষদের ফাঁসি দেওয়া হতো, বিশেষ করে যারা খাজনা দিতে অস্বীকার করত কিংবা নীল চাষ করতে অস্বীকার করত, তাদেরকে ধরে আনে এই মঞ্চে মৃত্যুদণ্ড কার্যকরী করা হইতো বলে অনেকেই বিশ্বাস করেন। তবে ইতিহাস ঘেটে এর কোনো সত্যতা আমরা খুঁজে পাই নাই। এটি আদৌ কোনো ফাঁসি মঞ্চ ছিল নাকি অন্য কোনো কাজে ব্যবহার হতো, তা এখনো রহস্যই রয়ে গেছে। চলুন আজ আমরা এই রহস্যের জটটা খুলে দেখি। আমার মনে হয় এটি ফাঁসি মঞ্চ ছিল না। এর কয়েকটি কারণ আপনাদের মাঝে তুলে ধরব।
আপনার যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এর মাঝখানে কিন্তু মোটা একটি নোয়ার অ্যাঙ্গেল দেওয়া। অ্যাঙ্গেলের এক পাশে কিন্তু খোলা আছে, অন্য পাশে ঢালাই দেওয়া। যদি ফাঁসি মঞ্চে হইতো তাহলে এইরকম হইতো না, তাহলে মাঝখানে একটি দরজার মতো থাকতো। আমরা সচরাচর যেগুলো ফাঁসি মঞ্চে দেখে থাকি, এখানে কিন্তু সেরকম কোনো কিছুই নাই। ফাঁসি মঞ্চে মাঝখানে নোয়ার অ্যাঙ্গেল দেওয়ার কোনো দরকারই নাই, আর ফাঁসি মঞ্চে মাঝখানে নোয়ার অ্যাঙ্গেল কখনো থাকে না। তাহলে প্রশ্ন আসতেই পারে, যদি এটা ফাঁসি মঞ্চ না হয় তাহলে কি? আমার সবচেয়ে বড় এখানে খটকা লেগেছে, এত বড় একটা রাজবাড়ি, এই রাজবাড়িতে আমি একটি কূপ দেখতে পেলাম না। আমার মনে হয় এটা একটি কূপ ছিল। এর গভীরতা দেখেও আপনি বুঝতে পারবেন বর্তমানে এখানে ময়লা আবর্জনাতে ভরে গেছে। আরেকটি বিষয় ভালো করে লক্ষ্য করুন, ফাঁসি মঞ্চ কিন্তু কখনো কোনো রাজবাড়ির সাথে হয় না, এটা কিন্তু ছোট তরফে রাজপ্রাসাদের সাথেই। এটা যদি ফাঁসি মঞ্চে হইতো তাহলে অবশ্যই এটা জেলখানা আশেপাশে হইতো। সবারই নিজস্ব মতামত দেওয়ার অধিকার আছে। আমি আমার মতামত পেশ করলাম, বাকিটা আপনাদের ইচ্ছা। এটা আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। রানী ভবানী ছিলেন গভীরভাবে আধ্যাত্মিক ও ধর্মপ্রাণ একজন শাসক। বিশেষ করে শিব মন্দির ছিলেন তার অত্যন্ত প্রিয় একটি স্থাপনা। ইতিহাস অনুযায়ী এই শিব মন্দিরটি তিনি নির্মাণ করেন তার ভক্তি ও বিশ্বাসের প্রতিফলন হিসেবে। লোকে প্রচলিত একটি বিশ্বাস রয়েছে, মন্দির নির্মাণে এক রাতে পরেই ভেতর থেকে শিবলিঙ্গ নাকি অলৌকিকভাবে চলে এসেছে। যদিও এটি বিশ্বাস ও লোককথা অংশ, তবু এই গল্পটি এই মন্দিরকে ঘিরে তৈরি করেছে এক গভীর আধ্যাত্মিক অনুভূতি। এই মন্দিরকে ঘিরে মানুষের বিশ্বাস অত্যন্ত গভীর। ধারণা করা হয় এখানে মানত করলে অনেকে মনে বাসনা পূর্ণ হয়েছে বলে জানা যায়। এই কারণে আজও দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে আসেন নিজের প্রার্থনা ও বিশ্বাস নিয়ে। এখন আপনার যে দৃষ্টিনন্দন ভবনটি দেখছেন, এটি হলো ঐতিহাসিক বৈঠকখানা। এক সময় এই ভবনটি ছিল রাজবাড়ির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রবিন্দু। এখানে বসে রাজ্যের নানা প্রশাসনিক ও কৌশলগত সিদ্ধান্ত নিতেন রানী ভবানী। দেশে বিভিন্ন অঞ্চল থেকে আগত রাজা, জমিদার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই বৈঠকখানা একত্রিত হতেন। গুরুত্বপূর্ণ আলোচনা, পরিকল্পনা ও শাসন ব্যবস্থা নানা দিক এখান থেকে পরিচালিত হতো, যেন এটি ছিল সেই সময়ে এক প্রভাবশালী কমান্ডার সেন্টার। বর্তমানে এটি প্রশাসনিক কাজে ব্যবহার করা হচ্ছে। এখন আমরা যাব হলো শ্যামসুন্দর মন্দির। এই মন্দিরে পালন করা হয় হরিবাসর। দেশের নানা প্রান্ত থেকে লোকজন এসে তাদের ধর্মীয় কাজ এখানে পালন করে। এছাড়াও এখানে রয়েছে আরও অসংখ্য মন্দির ও ঐতিহাসিক স্থাপনা, যেগুলো প্রতিটা আলাদা আলাদা ইতিহাস বহন করে। কিন্তু সময়ের সীমাবদ্ধতার কারণে সবকিছু বিস্তারিতভাবে দেখানো আমাদের পক্ষে সম্ভব হলো না। আমি আগেই বলছি, এই পুরো জায়গাটা ঘুরে দেখতে হলে অন্তত কয়েক ঘন্টা সময় দরকার। কারণ এটি শুধু একটি রাজবাড়ি নয়, এটি একটি বিশাল ইতিহাসের জগৎ। এত বড়, এত বিস্তৃত জায়গা শুধু কথায় বা ভিডিওতে পুরোটা বোঝানো আসলেই কঠিন। মাত্র 2 ঘন্টার মধ্যে সম্পূর্ণ রাজবাড়ি ঘুরে দেখানো প্রায় অসম্ভব। প্রতিটি মোড়, প্রতিটি ভবন, প্রতিটি মন্দির সবকিছু নিজে আলাদা গল্প বলে দেয়। তাই আজকের ভিডিওতে আমরা চেষ্টা করছি এই রাজবাড়ির গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য অংশগুলি আপনাদের মাঝে তুলে ধরার। আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজকে ফলো করে রাখুন। এইরকম তথ্যপূর্ণ ভিডিও পেতে অবশ্যই তল্লাশি অভিযানের সাথে থাকুন।